নমস্কার, আমি দশম শ্রেণীর ভূগোল বিষয়ে বায়ুমণ্ডল অধ্যায়ের জলচক্র এবং আর্দ্রতার উপর একটি পাঠ উপস্থাপন করছি। প্রথম যে বিষয়টা হলো আমাদের জলচক্র। অর্থাৎ জলচক্র বলতে আমরা এক কথায় বুঝি জলের চক্রাকার আবর্তন। অর্থাৎ জল মূলত তিনটে অবস্থায় অবস্থান করে। অর্থাৎ জল কখনো কঠিন রূপে, সেটা মূলত পার্বত্য অঞ্চল বা মেরু অঞ্চলে, তুষার আকারে, গ্যাসীয় রূপে মূলত বায়ুমণ্ডলে, এবং তরল রূপে ওশান অথবা ভূগর্ভস্থ গ্রাউন্ড ওয়াটার বা ভৌমজল রূপে অবস্থান করে। এই জলের বায়ুমণ্ডলীয় এবং শিলামণ্ডলীয়, প্রথম হচ্ছে বায়ুমণ্ডলীয় ও শিলামণ্ডলীয় যে আবর্তন, তাকেই আমরা জলচক্র বলি। অর্থাৎ দেখা যাচ্ছে যে সমুদ্র থেকে প্রথম জলটা বাষ্পীভূত হয় জলীয় বাষ্প রূপে। সেই জলীয় বাষ্প প্রথম বায়ুমণ্ডলে গিয়ে অবস্থান করে, অর্থাৎ বায়ুমণ্ডল থেকে সে বায়ুমণ্ডলে অবস্থান করলো, এবং বায়ুমণ্ডলে গিয়ে সে ঘনীভবন প্রক্রিয়ার দ্বারা সে ঘনীভূত হয়ে প্রথম মেঘ তৈরি করলো বা ক্লাউড ফর্ম করলো। পরবর্তীকালে এই মেঘ আর ভেসে বেড়াতে না পেরে অধঃক্ষেপণ রূপে ঝরে পড়লো। অর্থাৎ বায়ুমণ্ডল থেকে জলটা শিলামণ্ডলে এলো। অধঃক্ষেপণ আবার ঝরে পড়ার ফলে সেটা প্রথমে পৃষ্ঠ প্রবাহ বা সারফেস রান অফের মাধ্যমে সরাসরি ভূমির ঢাল অনুসারে গিয়ে সমুদ্রে মিশে, আর কিছু অংশ ইনফিল্ট্রেশন প্রক্রিয়া মানে অনুশ্রাবণ প্রক্রিয়া মাটির প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে মাটির অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীকালে সেটা সাবসারফেস বা উপপৃষ্ঠীয় প্রবাহ বা আমাদের অভ্যন্তরীণ ঢাল অনুসারে সেটা গিয়ে সমুদ্রে মিশে। তাহলে আমরা কি দেখলাম, যে বায়ুমণ্ডল থেকে জলের বায়ুমণ্ডল থেকে জলের শিলামণ্ডল, এবং শিলামণ্ডল থেকে বায়ুমণ্ডলীয় যে বিরামীর আবরণ, যার দ্বারা মূলত জলের সমতা বজায় থাকে। অর্থাৎ যতটা জল বাষ্পীভবন অথবা বাষ্পীয় প্রস্বেদন দ্বারা বায়ুমণ্ডলে গেল, সেই ততটা পরিমাণই জল আবার মেঘ ঘনীভূত হয়ে মেঘ প্রথম তৈরি করলো, মেঘ থেকে অধঃক্ষেপণ আকারে আবার সারফেস রান অফ অর্থাৎ শিলামণ্ডলের মধ্য দিয়ে বায়ুমণ্ডলে ফিরে এলো। অর্থাৎ একটা চক্রের একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে তার এন্ডিং পয়েন্টটা হবে সেই স্টার্টিং পয়েন্ট। অর্থাৎ একটা জায়গা থেকে শুরু হচ্ছে, দেখা যাচ্ছে এখানে একটা সাইকেল তখনই আমরা বলবো যখন একটা অংশ থেকে শুরু হয়ে তার স্টার্টিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট দুটোই একই জায়গায় আসবে। এখানে আমরা কি দেখছি, প্রথমে সমুদ্র থেকে জল বাষ্পীভূত হয়ে কোথায় গেল, বায়ুমণ্ডলে সে ঘনীভূত হয়ে মেঘ তৈরি হলো, মেঘ থেকে অধঃক্ষেপণ রূপে পৃষ্ঠ প্রবাহ রূপে আবার সমুদ্রে ফিরে এলো। অর্থাৎ সমুদ্রই হচ্ছে জলচক্রের মূল উৎস। শুধু সমুদ্র না, যতগুলো বায়ুমণ্ডলে যত বিষয় আছে, হ্রদ হতে পারে, পুকুর হতে পারে, নদী নালা, সমস্ত মূলত ম্যাক্সিমাম জলটা এভাপোরেট হয় সমুদ্র থেকে। তাই সমুদ্রটাকেই আমরা মূল অংশ হিসেবে আলোচনা করি। এবার বায়ুমণ্ডল টপিকে জলচক্রর অংশ বা ভূমিকা কোথায়। অর্থাৎ বায়ুমণ্ডলীয় অংশ হিসেবে জলচক্রের তিনটে পদ্ধতি বা তিনটে প্রক্রিয়া অন্তর্গত। অর্থাৎ জলচক্র তো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হচ্ছে, তার মধ্যে বায়ুমণ্ডলীয় তিনটে অবস্থান আমরা দেখতে পেলাম। প্রথম হচ্ছে বাষ্পীভবন, দ্বিতীয় হলো তার ঘনীভবন, আর তৃতীয় হচ্ছে অধঃক্ষেপণ। অর্থাৎ বায়ুমণ্ডলীয় অংশ হিসেবে, কারণ শিলামণ্ডলের যে অংশটা সেটা শিলামণ্ডলীয় অংশ, তাহলে আমাকে যেহেতু বায়ুমণ্ডল চ্যাপ্টারের অন্তর্গত হিসেবে জলচক্র পড়তে হচ্ছে, তাহলে বায়ুমণ্ডলীয় অংশ হিসেবে জলচক্রের তিনটে প্রক্রিয়া, প্রথম বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ। এবার বাষ্পীভবন কি, জলে সরাসরি বাষ্পে পরিণত হওয়া। অর্থাৎ জলের কিন্তু তিনটে অবস্থা আমরা অলরেডি জেনে গেছি, একটা কঠিন, একটা তরল এবং বাষ্পীয়। অর্থাৎ তরল বা কঠিন থেকে জলের সরাসরি বাষ্পে পরিণত হওয়াকেই বলা হবে বাষ্পীভবন। অর্থাৎ মূলত বাষ্পীভবনের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উষ্ণতা। অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতায় বা উষ্ণতার প্রভাবে জল তরল বা কঠিন অবস্থা থেকে যখন বাষ্পে পরিণত হয়,
এবং মূলত বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে অবস্থান করে, তখনই সেটাকে আমরা বলছি বাষ্পীভবন। দ্বিতীয় পোর্শনে আমরা কি করবো, ঘনীভবন। ঘনীভবন মানে কি, ঘনীভবন কি সেটা জানতে হবে না। বায়ুর যদি বায়ুর উষ্ণতা, সেই উষ্ণতার সাথে ঘনীভবন রিলেটেড, যদি বায়ুর উষ্ণতা একটা শিশিরাঙ্কে পৌঁছায়, আমরা শিশিরাঙ্কটা একটু পরে আলোচনা করব, তাহলে তখন ডিটেলস করে দেবো। যখন কোনো বায়ু উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছায়, শিশিরাঙ্ক মানে সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে, বুঝলাম। যখন কোনো বায়ু উষ্ণতা শিশিরাঙ্ক পৌঁছায়, তখন কি হচ্ছে, জল লিনতাপ, জল বা জলীয় বাষ্প লিনতাপ ত্যাগ করে। জল বলবো না, কারণ জলটা সরাসরি বাষ্পে পরিণত হয়ে গেছে, অর্থাৎ জলীয় বাষ্প তখন কি হচ্ছে, লিনতাপটা ত্যাগ করে। লিনতাপ ত্যাগ করার পর সেই জলকণাগুলো পরস্পর সংযুক্ত হয়ে ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে, তখনই সেটাকে আমরা বলছি ঘনীভবন। এবার যে মেঘটা তৈরি হবে সে দীর্ঘদিন ধরে ভেসে বেড়াতে পারবে না। পরবর্তীকালে কি হবে, সেই মেঘ থেকে সে বরফ মানে কঠিন অথবা তরল আকারে যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ঝরে পড়বে, অর্থাৎ পৃথিবীর দিকে ঝরে পড়বে, তখনই সেটাকে আমরা বলছি অধঃক্ষেপণ। অর্থাৎ জলচক্রের 3টে অংশ নিয়ে আমায় পড়তে হবে, বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ। তাহলে এই যে জলচক্রর বায়ুমণ্ডলের 3টে বিষয়, তাহলে এই জলচক্রের কি বৈশিষ্ট্য, জলচক্রের কি বৈশিষ্ট্য হতে পারে সেটা আমায় ভাবতে হবে। প্রথম হচ্ছে, পৃথিবীতে একাধিক জলচক্র নিয়মিতভাবে ঘটে চলেছে। কারণ শুধুই যে ওশানের মধ্যে জলচক্র হয় তা নয়, আমরা রিভার বেসিনেও জলচক্র দেখি, ব্যাপারটা বোঝা গেল। তাহলে পৃথিবীর মধ্যে একাধিক জলচক্র কিন্তু সংগঠিত হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ। স্থান, সময় ও জলের অবস্থার পরিবর্তনের ফলে পৃথিবীর জলচক্র পরিবর্তন হয়। দেখো, যখন টেম্পারেচার বেশি হবে তখন বাষ্পীভবনের পরিমাণ বেশি হবে, তখন মেঘের ঘনীভবন বেশি হবে, যার ফলে অধঃক্ষেপণও বেশি। অর্থাৎ সময় ভেদে বা উষ্ণতার পরিবর্তনের সঙ্গে জলচক্র কিন্তু খুবই রিলেটেড, এই জায়গাটা কিন্তু ভাবতে হবে, ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য, যে জলচক্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আর একটা হতে পারে, যেটা হচ্ছে জলচক্রের মাধ্যমেই কিন্তু পৃথিবীর জলের সমতাটা বোঝায় থাকে। এটা অনেকটা আবার গুরুত্বের মধ্যেও কিন্তু রয়ে গেল। অর্থাৎ পৃথিবীর জলের সমতা কেন না, যতটা অংশ বাষ্পীভূত হয়েছে সেই অংশটা আবার কিন্তু অধঃক্ষেপণের মাধ্যমে সেই জায়গাতেই ফিরে আসছে, অর্থাৎ ওয়াটার যে ব্যালেন্স, জলের যে সমতা, সেটা বজায় থাকে। দ্বিতীয় পোর্শন আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্দ্রতা। একটা টপিক হচ্ছে আর্দ্রতা ইউনিট, আরেকটা ইউনিটের জায়গা অংশ আর্দ্রতা। তাহলে আর্দ্রতা কি, নির্দিষ্ট স্থান বা সময়ে, আমরা আর্দ্রতা বলবো কি, নির্দিষ্ট স্থান বা সময়ে হচ্ছে যে পরিমাণ হচ্ছে জলীয় বাষ্প থাকে। অর্থাৎ একটা বায়ুতে নির্দিষ্ট স্থান ও সময়ে বা নির্দিষ্ট উষ্ণতায় বলতে পারো, নির্দিষ্ট স্থান ও নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকেই আমরা আর্দ্রতা বলি। এই যে আর্দ্রতাটা আমরা বলি, যে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকেই আমরা আর্দ্রতা বলি। এই আর্দ্রতাকে আমরা 3টে ভাগে প্রকাশ করি, অর্থাৎ আর্দ্রতার প্রকাশ ভঙ্গি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে নিরপেক্ষ বা চরম আর্দ্রতা, একটা নিরপেক্ষ বা চরম আর্দ্রতা, সেকেন্ড ওয়ান হচ্ছে বিশেষ আর্দ্রতা, এবং একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আর নিরপেক্ষ বা চরম আর্দ্রতা আমরা কাকে বলবো, ঠিক আছে। নিরপেক্ষ বা চরম আর্দ্রতা অর্থাৎ কাকে বলবো সেটা বলছি, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণে জলীয় বাষ্প থাকে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, তাকেই আমরা বলবো চরম বা নিরপেক্ষ আর্দ্রতা। এটা মূলত প্রকাশ করা হয় গ্রাম পার ঘনমিটারে। বোঝাতে পারলো, একটা বায়ুতে একটা নির্দিষ্ট উষ্ণতা, বায়ু মানে থাকা মানে তার একটা নির্দিষ্ট উষ্ণতা থাকবে, সেই নির্দিষ্ট উষ্ণতায় যে পরিমাণ জলীয় বাষ্প থাকবে সেটাকেই আমরা বলবো তার নিরপেক্ষ বা চরম আর্দ্রতা। নেক্সট আমরা কি বলবো, বিশেষ আর্দ্রতা। তাহলে বিশেষ আর্দ্রতা মানেই, বিশেষ আর্দ্রতাই হলো জলীয় বাষ্পের ভর এবং বায়ুর ভরের সম্পর্কের নির্দেশক। বিশেষ আর্দ্রতা হলো জলীয় বাষ্পের ভর এবং বায়ুর ভরের সম্পর্কের নির্দেশক। অর্থাৎ মনে করো একটা নির্দিষ্ট বায়ুতে বায়ুর ভর মানে একটা নির্দিষ্ট বায়ুর আয়তন থাকবে, সেই নির্দিষ্ট বায়ুর আয়তনের সাপেক্ষে সেই বায়ুতে যে জলীয় বাষ্প আছে তার আয়তন, বুঝতে পারলাম। একটা নির্দিষ্ট বায়ুর একটা নির্দিষ্ট ভর আছে, সেই ভরের সাপেক্ষে ওই বায়ুর ভরটা ভর ওই বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, অর্থাৎ নির্দিষ্ট বায়ুর ভর এবং উপস্থিত জলীয় বাষ্পের ভরটাকেই আমরা বলছি বিশেষ আর্দ্রতা, যেটাকে আমরা বলি আর্দ্রতার গুণাঙ্ক বলেও আমরা প্রকাশ করি, আর্দ্রতার গুণাঙ্ক। লাস্ট যেটা আছে
লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। এবার কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা, তাহলে নিরপেক্ষ আর্দ্রতা আমরা জানলাম, চরম আর্দ্রতা জানলাম এবং বিশেষ আর্দ্রতা, এবং তারপর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা মানে কি না, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে অর্থাৎ নিরপেক্ষ আর্দ্রতার মতোই, এবং ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে যতটা পরিমাণে জলীয় বাষ্পের প্রয়োজন হলো। বুঝতে পারলাম? এটা সবসময় শতকরা এককে বোঝানো হয়। তাহলে আমরা কি করব না, নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই বায়ুকে সম্পৃক্ত করতে যতটা পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাকেই আমরা বলি আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ আমরা আপেক্ষিক আর্দ্রতা কোন এককে প্রকাশ করব সেটা দেখতে হবে। এখানে বলি আপেক্ষিক আর্দ্রতা। এটা আমরা ফোকাস করব কিভাবে, যদি আমরা দেখি আপেক্ষিক আর্দ্রতা বলে লিখে, তাহলে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যতটা জলীয় বাষ্প থাকে, তাহলে কি লিখব, নির্দিষ্ট উষ্ণতায় জলীয় বাষ্প, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি লিখতে পারি, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি। প্রথমে এটা লিখতে পারি নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি, আর একটা কি লিখতে পারি না, ওই উষ্ণতায় বায়ুকে সম্পৃক্ত করতে, একটা নতুন কথা পেলাম, সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, এটা ইনটু 100। অর্থাৎ আমরা যখন পাবো তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজে উত্তর পাবো। বোঝাতে পারলাম? তাহলে কি বললাম, আপেক্ষিক আর্দ্রতা বলতে আমরা কি দেখলাম, একটা নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিত ডিভাইড ওই উষ্ণতায় বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়, সেটা সবসময় শতকরা এককে পরিণত করা হয়। এটাকে আমাকে ভাবতে হবে। তাহলে ব্যাপারটা বোঝা গেল, যে বিষয়গুলো আমাদের বোঝা গেল, যে প্রথম আমরা যেটা জানলাম আপেক্ষিক আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা জানলাম, বা চরম আর্দ্রতা এই জায়গাটা জানলাম, মাথায় রাখতে হবে এই জায়গাটা রাখতে হবে। দ্বিতীয় পোর্শনে আমাদের যেটা, তাহলে এটাকে সবসময় শতকরার সাথে পরিণত করে। এবার আর্দ্রতার সাথে উষ্ণতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে আমরা যেটা জেনে নেবো, চরম আর্দ্রতার সাথে আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য। চরম আর নিরপেক্ষ আর্দ্রতার সাথে আপেক্ষিক আর্দ্রতা, অর্থাৎ চরম আর্দ্রতা মানে কি, একটা নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, সেটাই হচ্ছে চরম আর্দ্রতা। আর এখানে আপেক্ষিক আর্দ্রতা কি হলো না, নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং ওই বায়ুকে ওই উষ্ণতায় সম্পৃক্ত করতে যতটা পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাকেই আমরা বলি চরম আর্দ্রতা। বুঝতে পারলাম? এবং আপেক্ষিক আর্দ্রতা যখন আমরা তাকে আমরা বললাম কি আপেক্ষিক আর্দ্রতা। এবার চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা আমরা দেখলাম গ্রাম পার ঘন সেন্টিমিটারে প্রকাশ করা হয় বা গ্রাম পার ঘন মিটারে প্রকাশ করা হয়, কিন্তু নিরপেক্ষ আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা সবসময় শতকরা এককে প্রকাশ করে। এটা খুব গুরুত্বপূর্ণ, এই দুটোই হচ্ছে তার গুরুত্বপূর্ণ পার্থক্য। আরেকটা পার্থক্য আমরা বলতে পারি, চরম আর্দ্রতা সারা দিন কিন্তু একই থাকে, কিন্তু আপেক্ষিক আর্দ্রতা কমে। দিনের বেলাও কমে, আবার ঋতু অনুসারেও কমে। আমরা কখনো দেখি বর্ষাকালে দেখবো আর্দ্রতার পরিমাণ অনেক বেশি আপেক্ষিক আর্দ্রতা, আবার শীতকালে খুব কম, শীতকালে শুষ্ক পরিবেশ তৈরি হয়। তাহলে ব্যাপারটা বোঝা গেল, ঋতু অনুসারেও কমবে, আবার তোমার দিনের পার্থক্য অনুযায়ী কমবে। একটা দিনে আপেক্ষিক আর্দ্রতা সবসময় কিন্তু একই হারে থাকে না, কিন্তু চরম আর্দ্রতা একইভাবে থাকে। এবার লাস্ট যে অংশটা আমি দুটো টার্ম বলেছিলাম, একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত বায়ু বলে। সম্পৃক্ত বায়ু কাকে বলবো, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যতটা জলীয় বাষ্প দরকার ততটাই যদি থাকে, অর্থাৎ ওই বায়ুতে পরিমিত জলীয় বাষ্পটাই হলো সম্পৃক্ত বায়ু। ওই পরিমিত জলীয় বাষ্পের উপস্থিতিতে সেই বায়ুটাকে আমরা বলি সম্পৃক্ত বায়ু। তাহলে ব্যাপারটা বোঝা গেল, একটা নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যতটা জলীয় বাষ্প দরকার ততটাই যদি থাকে তখন সেটাকে আমরা বলছি সম্পৃক্ত বায়ু। মূলত জলীয় বাষ্প যখন 100% হয়, বুঝতে পারলাম, তার 100% যখন থাকে, অর্থাৎ 100% দরকার 100% যদি থাকে তখনই সেটাকে সম্পৃক্ত। আর কোনো বায়ুতে যতটা জলীয় বাষ্প দরকার ততটা যদি না থাকে
অর্থাৎ বুঝতেই পারছো, যতটা তার প্রয়োজন তার থেকে কম থাকলে তখন সেটাকে আমরা বলি অসম্পৃক্ত বায়ু। তাহলে বোঝা গেল সম্পৃক্ত আর অসম্পৃক্ত বায়ুর কনসেপ্ট। দ্বিতীয় পোর্শনের আরেকটা জায়গা, আর্দ্রতার সাথে উষ্ণতার একটা সম্পর্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি উষ্ণতা বাড়ে, তাহলে কোনো বায়ুর যদি উষ্ণতা বাড়ে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়বে, তাহলে তার আপেক্ষিক আর্দ্রতা কিন্তু কমবে। ব্যাপারটা বোঝা গেল? কোনো বায়ুতে যদি উষ্ণতা বাড়ে তাহলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়বে, ঠিক আছে, যার ফলে আপেক্ষিক আর্দ্রতা কমবে। আবার উষ্ণতা কমলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে বলে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে উষ্ণতার সাথে আর্দ্রতার কিন্তু একটা সম্পর্ক দিলেও দিতে পারে এই জায়গাটা। আর লাস্ট যে অংশ আজকে আমাদের বাকি সেটা হচ্ছে শিশিরাঙ্ক বলে একটা টার্ম। আমি বলেছিলাম প্রথম পড়াতে গিয়ে, তখন বলেছিলাম শিশিরাঙ্ক মানে ঘনীভূত হতে গেলে বা ঘনীভবন হতে গেলে শিশিরাঙ্ক উষ্ণতায় আসতে হবে। তাহলে শিশিরাঙ্ক কি আগে ভাবতে হবে? যে উষ্ণতায় সম্পৃক্ত বায়ুর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প, ভালো করে বোঝো, যে উষ্ণতায় সম্পৃক্ত বায়ুর মধ্যে, একটা বায়ুর মধ্যে বায়ু সম্পৃক্ত হচ্ছে, অর্থাৎ বায়ুর সম্পৃক্ততার জন্য 100% পৌঁছাতে হচ্ছে। সম্পৃক্ত বায়ুর মধ্যে যে উপস্থিত যে জলীয় বাষ্প থাকে সেটা যখন জলীয় বাষ্প থাকে সেটা যখন শিশিরে পরিণত হবে তখনই সেটাকে বলি শিশিরাঙ্ক। তাহলে এবার যদি বলি স্যার তাহলে শিশিরাঙ্ক বললেন, তাহলে হিমাঙ্ক মানে কি? হিমাঙ্ক কি? অর্থাৎ অপর দিকে একটা নির্দিষ্ট চাপে উষ্ণ জল যখন বরফে পরিণত হয় তখন সেটাকে হিমাঙ্ক। তাহলে বোঝা গেল? অর্থাৎ জলকণায় পরিণতটা হওয়া শিশিরাঙ্ক, আর হিমাঙ্ক হচ্ছে বরফ কণায় পরিণত হওয়া। তাহলে এখন একটা বুঝতে পারি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড একটা মানে প্যারামিটার। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে জলকণায় পরিণত হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে বরফ কুচিতে বা বরফ কণায় পরিণত হয়। তাহলে শিশিরাঙ্ক সবসময় কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বুঝতে পারলাম? অর্থাৎ শিশিরাঙ্কের দ্বারা যেরকম জলকণায় পরিণত হয় সেরকম সেটা যদি ঊর্ধ্বপাতন প্রক্রিয়া হয়, অর্থাৎ জলীয় বাষ্প ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার দ্বারা কিন্তু বরফ কণায় পরিণত হতে পারে। ব্যাপারটা বোঝা গেল এই জায়গাটা? লাস্ট যেটা, এই যে এতটা পড়লাম হাই আর্দ্রতা, তাহলে আর্দ্রতা কোন এককে বা কোন এককে প্রকাশ করা হয় দেখলাম? কোথাও দেখলাম যেরকম চরম আর্দ্রতা আমরা দেখলাম কি নিরপেক্ষ বা চরম আর্দ্রতা দেখলাম গ্রাম পার ঘনমিটারে প্রকাশ করা হয়। যখন আমরা বিশেষ আর্দ্রতা পড়লাম তখন আমরা কি দেখলাম? দুটোরই ভর, বায়ুর ভর প্লাস জলীয় বাষ্পের ভর। মানে বায়ুর ভরটাকে আমরা দেখি গ্রামে আর জলীয় বাষ্পের ভরটাকে আমরা দেখি কিলোগ্রাম। তাহলে কিসে প্রকাশ করা হবে বিশেষ আর্দ্রতা? একদম বুঝে বুঝে পড়লেই কিন্তু হয়ে যাবে, গ্রাম পার কিলোগ্রামে প্রকাশ করা হবে। আর লাস্ট যেটা দেখলাম আমরা আপেক্ষিক আর্দ্রতা, এটা কিন্তু শতাংশ হারে, যেহেতু ওকে ইনটু 100, আমি যখন সূত্রটা আঁকলাম তখন ইনটু 100 দেখানো, তাহলে শতাংশ হারে প্রকাশ করা হয়। নেক্সট যে অংশটা, তাহলে এই যে আমরা আর্দ্রতার মাপার এককগুলো জানলাম, তাহলে আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার, একটা যন্ত্র, এমন একটা যন্ত্র যার মধ্যে দুটো থার্মোমিটার লাগানো থাকে। থার্মোমিটারের বাল্ব থাকে দুটো, একটা হচ্ছে শুষ্ক কুণ্ডু, একটা আর্দ্রকুণ্ডু। আর্দ্রকুণ্ডু কেন না, ওই বাল্বের নিচে জলে ডোবানো থাকে, মসলিন কাপড় দিয়ে ভিজিয়ে জলে ডোবানো থাকে। অর্থাৎ হাইগ্রোমিটার যেটাকে আমরা বলছি সেটা কিন্তু থার্মোমিটারের নীতিকেই মেনে চলে। অর্থাৎ দু ধরনের থার্মোমিটার থাকে, একটা হচ্ছে শুষ্ক থার্মোমিটার, একটা হচ্ছে আর্দ্র থার্মোমিটার লাগানো একটা হাইগ্রোমিটার তৈরি করা হয়েছে। ওই যে যন্ত্রটা থার্মোমিটারের নীতিকে মেনেই তৈরি হয়েছে, যেটাকে বলছি আমরা অর্থাৎ হাইগ্রোমিটার বলছি। অর্থাৎ আর্দ্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারকে আমরা যেহেতু আর্দ্রকুণ্ড শুষ্ককুণ্ড থার্মোমিটারের সাহায্যে হাইগ্রোমিটার যন্ত্র তৈরি করা হয়েছে বা আমরা আর্দ্রতা মাপি, তাই এই যন্ত্রের অপর নাম হচ্ছে সাইকোমিটার। বুঝতে পারলাম? টোটাল আমাদের এইটুকুনি আলোচ্য বিষয় আজকের অন্তর্গত ছিল। বুঝতে পারলাম? এখান থেকে মোটামুটি জলচক্র কাকে বলে ভালো করে পড়বে। জলচক্রের উপাদান হিসেবে বায়ুমণ্ডলীয় অংশগুলো কি কি বা বায়ুমণ্ডলীয় প্রক্রিয়াগুলো আমি বললাম। প্রথমে হলো বাষ্পীভবন, তারপর অধক্ষেপ, বাষ্পীভবন, তারপর ঘনীভবন, অধক্ষেপণ। বাষ্পীভবন, ঘনীভবন, অধক্ষেপণ পড়বো। তারপর আর্দ্রতা পড়বো, আমরা আর্দ্রতার প্রকাশভঙ্গিটা পড়বো, 3টে টাইপের প্রকাশভঙ্গি পড়বো। আর কি পড়বো? আর পড়বো আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত বায়ু কাকে বলে, শিশিরাঙ্ক এবং হিমাঙ্ক এই জায়গাটা, আর আর্দ্রতা পরিমাপের একক এবং আর্দ্রতা কোন যন্ত্রের দ্বারা পরিমাপ করা, এটুকুনি। বোঝা গেল?